প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সার্কি এডুকেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে গণিত পড়াবো। দেখো, আজ আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট। এই অধ্যায় থেকে আমরা অনুশীলনীর অঙ্কগুলা করব। আর এই অধ্যায়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় অঙ্ক করাতে করাতে তোমাদের সাথে আলোচনা করব যে কি কি বিষয় শিখতে হবে। তো আমরা জানি যে মুদ্রা এবং নোট, মুদ্রা আসলে কি? মুদ্রা হচ্ছে পয়সা, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আসলে মুদ্রা, এবং বিভিন্ন ধাতুর তৈরি যেটা হয় ওইটা হচ্ছে মুদ্রা। আর নোট হচ্ছে কাগজের তৈরি যেটা হয়, মানে টাকা যেটাকে আমরা বলি, ওইটা হচ্ছে নোট। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে, কিভাবে মুদ্রা এবং নোট হিসাব করতে হয়। যেমন আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, এটা কিন্তু আমরা অনেক আগে শিখেছি। 1 টাকা সমান 100 পয়সা। তো 1 টাকা হচ্ছে টাকা আর 100 পয়সাটা হচ্ছে পয়সা। তো এইভাবে 100টা পয়সা মিলে কি হয়? 1 টাকা হয়। তো এইভাবে আমরা পয়সাকে টাকা এবং টাকাকে পয়সায় কিভাবে পরিবর্তন করতে হয় এবং কত টাকা সমান কত পয়সা হয়, এইভাবে আমরা এগুলা কি করব? শিখব এবং এগুলার যোগ বিয়োগ করব। তো দেখো, আজকে প্রথমে আমি অনুশীলনী থেকে তোমাদের জন্য প্রশ্নগুলো লিখেছি এখানে বোর্ডে। তো প্রথমে আমরা একটা যোগ এবং একটা বিয়োগ করব। এরপরে আমরা এই সমস্যামূলক সমাধান, এই 3টা অঙ্ক আজকে আলোচনা করব। তাহলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। তো প্রথমে দেখো 2 নম্বরের 1, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে 2 নম্বরের 1 নম্বর প্রশ্নটা। 30 টাকা 10 পয়সা যোগ 40 টাকা 80 পয়সা সমান কত? তো আমরা এতদিন অঙ্ক করেছি যে শুধু টাকা বা শুধু পয়সার হিসাবে। যেমন মনে করো আমরা এরকম হিসাব করেছি যে 30 টাকা যোগ 40 টাকা কত হয়, কিন্তু এখানে পয়সাটাও এটার সাথে কি আছে? সংযুক্ত আছে। তো আমরা এই যোগটা কিভাবে করব বা এই ধরনের বিয়োগ আমরা কিভাবে করব, এটাই আজকে আমরা শিখব। তো দেখো, প্রথমে আমরা এটা লিখে ফেলি, একটু রাফ করি আমরা। 30 টাকা 10 পয়সা, এগুলো খুবই সহজ। একটা বা দুটা অঙ্ক করলেই তোমরা সম্পূর্ণ চ্যাপ্টার তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, এরপর যোগ করতে হবে এটার সাথে কি? 40 টাকা। কেউ কিন্তু এখানে কি করতে পারবা না, এটা টাকার নিচে টাকা লিখতে হবে। টাকার নিচে টাকা লিখতে হবে, কেউ ডট ডট দিবা না, টাকার নিচে টাকা লিখবা, পয়সার নিচে পয়সা লিখবা, কারণ আমাদের মাত্র 2 বার বা 3 বার এই কথাটা লিখতে হয়। তো আমরা কেন এটা লিখবো না? একটা ছোট অঙ্ক আমরা কেন লিখবো না? আমরা পুরোটা লিখবো, আমরা কখনো কি দিব না? ডট ডট দিব না। তো লিখবো কিভাবে? 40 টাকা 80 পয়সা, 40 টাকা হচ্ছে 80 পয়সা। এখন আমরা এটাকে যোগ করব। তো প্রথমে ডান দিক থেকে যেহেতু যোগ করতে হয়, আমরা পয়সাগুলো যোগ করি। তো দেখো, 0 আর 0 যোগ করলে হয় 0, 8 আর 1 যোগ করলে হয় 9, তার মানে 90 পয়সা। এখন দেখো, এটা কিন্তু 90 পয়সা হয়েছে। তো 90 পয়সা কিন্তু আছে, কিন্তু যদি সেটা 100 পয়সা হয়ে যেত তাহলে সেটা 1 টাকা হয়ে যেত। কিন্তু এটা 100 পয়সা হয়নি, এটা 90 পয়সা পর্যন্ত আছে, তাহলে এটা পয়সাই থাকবে। কিন্তু যদি এখানে উত্তরটা হতো 80 আর এখানে হতো 20, তাহলে উত্তরটা হতো 100 পয়সা। তো 100 পয়সা কিন্তু আমরা লিখব না। আমরা কখনো 100 পয়সা বা 100-র উপরে চলে গেলে আমরা লিখব না। আমরা তখন কি করব? এই যে 100 পয়সা 1 টাকা, এই 1টা কি হবে? এই টাকার সাথে যোগ হবে, হাতের 1 হিসাবে টাকার সাথে যোগ হবে, আর বাকি যেটা থাকবে সেটা পয়সা হিসাবে বসবে। যদি এখানে উত্তর হয় 100 পয়সা, তাহলে এই 1টা এখানে চলে আসবে এবং 00 পয়সা হবে। আর যদি হয় 120 পয়সা, তাহলে উত্তরটা হবে 20 পয়সা। আর এই যে 1 টাকা, 100 পয়সার যে 1 টাকা, এটা এখানে চলে আসবে, এই টাকার যোগফলটার সাথে হাতের 1 হিসেবে যোগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, যদি দেখো এখানে 90 পয়সার পরিবর্তে যদি 100 বা 100 থেকে বড় কোনো সংখ্যা হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 100 যদি হয় তাহলে 100 পয়সায়, পুরা 100 পয়সায় 1 টাকা হয়ে যায়। তো এই 1 টাকাটা এই টাকার সাথে এসে যোগ হয়ে যাবে। আর যদি 120 পয়সা হয়, 130 পয়সা হয়, তাহলে 20, 30 এই সংখ্যাগুলো যেটা পয়সা সেটা থাকবে, এবং 100 যেটা 100 পয়সা ওইটা 1 টাকা হয়ে যাবে এবং এখানে এসে টাকার সাথে যোগ হবে।
তো এখন আমরা এটা যেটা করছি এটাতে দেখো 90 পয়সা, এটাতে 100 বা 100-র উপরে যায়নি, তো আমরা এটা এইভাবে করি 90 পয়সা। এখন আমরা যোগ করলে কত হয়, 0 আর 0 যোগ করলে 0, আর 3 আর 4 যোগ করলে 7, তার মানে 70 টাকা 90 পয়সা। এটার আমাদের উত্তর হচ্ছে 70 টাকা 90 পয়সা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই যোগটা করি, দেখো বিয়োগটা করি 6 নাম্বার। তো 6 নাম্বার বিয়োগে দেখো প্রথমে আমাদের এখানে আছে 0 পয়সা, এখানে আছে 1 আর 0 মানে 10, 10 পয়সা থেকে 55 পয়সা, 10 পয়সা থেকে 55 পয়সা বিয়োগ করা সম্ভব না। তো আমরা কি করব, আমরা এখান থেকে এখানে আনব 1। তো 300 থেকে যদি আমরা এখানে 1 আনি তাহলে 300টা ছিল টাকা, 300টা হচ্ছে টাকা। তো 300 থেকে 1 আনা মানে কত আনা, 1 টাকা আনা। আমি তোমাদের যখন আমি যোগ করিয়েছিলাম বিয়োগ করিয়েছিলাম হাতে রেখে, তখন আমি কি বলেছিলাম তোমাদের, যে এখান থেকে আগের ঘর থেকে 1 আনা মানে হচ্ছে 10 আনা, আগের ঘর থেকে 1 আনা মানে হচ্ছে 10 আনা। তো এখানে 1 টাকা থেকে 1 আনা মানে হচ্ছে 100 পয়সা আনা। তো এই 10-এর সাথে যদি 100 আসে তাহলে কত হয়, 110 হয়, 110 পয়সা। তো 110 পয়সা থেকে 55 পয়সা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন তো বিয়োগটা অবশ্যই হবে। তো এটা আমরা রাফ করব, এটা এখানে লেখার প্রয়োজন নাই, আমাদের এটা শুধু বুঝতে হবে যে এখান থেকে 1 আনা মানে হচ্ছে কত আনা, এখান থেকে 1 আনা মানে হচ্ছে কত আনা, এখান থেকে 1 আনা মানে হচ্ছে 100 আনা, 1 টাকা সমান 100 পয়সা। তো 100 পয়সা যেহেতু 1 টাকা সমান, আমরা এখানে 110 আছে, 1 আনলাম তার মানে কত হয়ে গেল, 110 হয়ে গেল, 110 পয়সা। এটা থেকে 55 বিয়োগ করতে হবে, 10 থেকে 5 গেলে 5, এখানে থাকলো 0, এখান থেকে আনলাম 1, 10, 10 থেকে 5 গেলে 5, তাহলে 55 পয়সা। এখন দেখো এখান থেকে তো 1 টাকা নিয়ে গেছি, তাহলে এখানে 299 টাকা থাকবে। কিভাবে, এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে, এখান থেকে নিলাম এখানে, তো এখানে কত থাকলো, এখানে থাকলো 9, 9 থেকে 3 গেলে কত, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 3 গেলে 6, আর এখানে থাকবে 9, এখানে থাকবে 2, 296 টাকা 55 পয়সা। এটা হচ্ছে আমাদের উত্তর, 296 টাকা 55 পয়সা। এখন দেখো, এখন আমরা এই অধ্যায় থেকে সমস্যামূলক সমাধান করি 3 নাম্বারটা। সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন, তার কত টাকা হলো। তো আমরা প্রথমে লিখব কি, 3 নাম্বার দিয়ে লিখব কি, সুজনের ছিল 70 টাকা 50 পয়সা, তার মা তাকে দিলেন সমান কত টাকা, 95 টাকা। পয়সা কিন্তু লেখা নাই, কোনো পয়সা লেখা নাই, তার মানে কত পয়সা হবে, 00 পয়সা, কারণ এখানে 2টা ঘর আছে তাই 2টা শূন্য। যদি একটা ঘর থাকতো তাহলে একটা শূন্য বসতো, 3টা ঘর থাকলে 3টা শূন্য বসতো। 3টা ঘর থাকবে না, কারণ পয়সা যখন 100 হয়ে যাবে, 3টা ঘর হয়ে যাবে, তখনই 1 টাকা হয়ে যাবে, তাই পয়সাতে 3টা ঘর থাকবে না। তো 95 টাকা 00 পয়সা। এখন আমাদের তার কত টাকা হলো, মানে তার ছিল 70 টাকা 50 পয়সা, মা তাকে দিলেন 95 টাকা 00 পয়সা, এখন তার কত টাকা হলো, এটা কীভাবে বের করতে হবে, এটা যোগ করে বের করতে হবে। তো আমরা প্রথমে যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 50 পয়সা। আর 70 টাকা আর 95 টাকা যোগ করলে কত হবে, 5 আর 0 যোগ করলে 5, আর 7 আর 9 যোগ করব, 9 এর সাথে 7 যোগ করব, 9, তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে হবে 165 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের উত্তর, 165 টাকা 50 পয়সা। এটা একবারে সহজ, দেখো
কঠিনগুলা কিন্তু আমরা করে ফেলেছি যে কিভাবে, দেখো এটাও কিন্তু সহজ। 1 আনা মানে 100 আনা, এটা যদি মনে রাখতে পারো টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে তাহলে কোনো ভুল হবে না। তো তারপরে দেখো আমরা এখন 5 নাম্বারটা করি। 2টি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা। 45 টাকা 60 পয়সা, এটার সাথে পয়সা আছে। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার নোট দেয়। বিজয় দোকানদারকে কি করে, এই জিনিসগুলো কেনার জন্য 500 টাকার নোট দিল। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবেন? প্রথমে দেখো, প্রথমে যে সে কি কিনলো, 2টি খাতা কিনলো আর একটা কলম কিনলো। তো 2টি খাতা আর একটা কলম, যেহেতু একটা জিনিস না 2টা জিনিস, তার মানে এই 2টার দাম আগে আমাদের কি করতে হবে, তার মানে সে যে যত টাকা জিনিস কিনলো খরচ করলো সেটা আগে বের করতে হবে, যোগ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপর দোকানদারকে 500 টাকা দেওয়ার পরে দোকানদার সেখান থেকে কি করবে, ওই খরচটা রেখে দিবে, ওই খরচটা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে দিবে। তার মানে তখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে এই অঙ্কটা একটু বড়, এটাতে প্রথমে কি করতে হবে, প্রথমে তার খরচগুলো যোগ করতে হবে। তো প্রথমে লিখব 2টি খাতার মূল্য। যেহেতু আমাদের এখানে দেখো কলমের মূল্যতে পয়সা আছে কিন্তু খাতার মূল্যতে কোনো পয়সার কথা লেখা নাই, তাই আমরা পয়সার পরিবর্তে এখানে কি লিখব, এখানে 00 পয়সাটা আমরা লিখব। যেহেতু আমাদের এখানে কোনো পয়সা নাই মানে কত পয়সা, পয়সা নাই কিছু লেখা মানে হচ্ছে 00 পয়সা আছে। তাহলে আমরা কি লিখব, 5 নম্বরে প্রথমে লিখব 2টি খাতার মূল্য 60 টাকা 00 পয়সা। পয়সাটা আমরা লিখব কারণ আমাদের যেটার সাথে আমরা যোগ করব সেটাতে কি আছে, পয়সা আছে, ওই জন্য। তারপরে লিখব একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। মোট কিনলো বা মোট খরচও লিখতে পারো। যোগ করব আমরা, পয়সা আগে ডান দিক থেকে যোগ করব। 0 আর 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, তারপরে 5 আর 0 যোগ করলে 5, 6 আর 4 যোগ করলে 10, 105 টাকা 60 পয়সা। তার মানে সে বাজার করলো কত টাকায়, 2টা খাতা আর একটা কলম মিলে সে 105 টাকা 60 পয়সার বাজার করলো। এখন দোকানদারকে সে 500 টাকা দিল, তাহলে দোকানদার এই টাকাটা রেখে বাকি টাকা ওকে ফেরত দিয়ে দিবে। তার মানে এখানে কি করতে হবে, যেহেতু দোকানদার রেখে বাকিটা ফেরত দিবে, তার মানে ওই যে টাকাটা সে খরচ করে সেটা বাদ দিয়ে বাকিটা দিবে, তার মানে বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা কি লিখব, দোকানদারকে দিল। এখন দেখো 500 টাকা যেটা লেখা সেটার সাথে কোনো পয়সা লেখা নাই, কিন্তু আমাদের যেটা খরচ, যেটা মোট যেটা কিনলো সেটার সাথে পয়সা লাগানো আছে। এখন আমরা পয়সা যেটাতে লাগানো নাই সেটা থেকে এটা কিভাবে বিয়োগ করব, আমাদের ওইটাতেও পয়সা লাগাতে হবে। তো যেহেতু কোনো পয়সা এখানে লেখা নাই, আমরা এটার জন্য কয়টা শূন্য দিব, 2টা শূন্য দিয়ে পয়সা লিখব যাতে আমরা বিয়োগটা করতে পারি। দেখো 500 টাকা, পয়সা কিছু লেখা নাই মানে কত পয়সা আছে, 00 পয়সা, তাই আমরা এখানে 00 পয়সা লিখবো যাতে আমরা বিয়োগটা করতে পারি। যদি এখানে 00 পয়সা আমরা না দিই আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না, এই পয়সার অঙ্কটা আমরা কি করতে পারবো না, বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা এখন লিখলাম যে দোকানদারকে দিল 500 টাকা 00 পয়সা। এখন কি লিখব, যে মোট কিনলো 105 টাকা 60 পয়সা। এখন এই অঙ্কটা দেখো তোমরা, যেহেতু আমরা এটা কি করব, এটা আমরা বিয়োগ করব। তো এখন 0 থেকে 0 গেল, তাহলে থাকলো 0। এখন এখান থেকে যদি আমরা এই 500 টাকা থেকে যদি আমরা এই 5 থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে নিলাম, তারপর এখান থেকে যদি আমরা এখানে 1 টাকা আনি, তো 1 টাকা মানে কত, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। এখান থেকে 1 টাকা আনা মানে কত পয়সা আনা, 100 পয়সা আনা। তো এখানে আমরা আনলাম 100 পয়সা। তো 100 পয়সা থেকে 60 পয়সা যদি চলে যায় তাহলে কত থাকে, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 6 গেলে 4, তার মানে থাকে 40 পয়সা। যেহেতু এখানে কোনো পয়সা ছিল না, 00 পয়সা ছিল, এখান থেকে আমরা 1 টাকা আনলাম, তার মানে কত পয়সা আনলাম, 100 পয়সা। তাহলে এটা হয়ে গেল 100 পয়সা। 100 পয়সা থেকে 60 পয়সা চলে গেলে থাকলো 40 পয়সা।
এখন এখান থেকে যেহেতু আমরা 1 টাকা নিয়ে গেছি, এখানে 500 টাকা থেকে 1 টাকা কমে গেছে, তার মানে 499 টাকা হয়ে গেছে। এটা 4, এটা 9, এটা 9। তাহলে 9 থেকে 5 গেলে কত? 9 থেকে 5 গেলে 4। এরপরে এটা কত? এখান থেকে যেহেতু এখানে নিলাম তাহলে 9, 9 থেকে 0 গেলে 9, আর এটা হলো 4, 4 থেকে 1 গেলে 3, 394 টাকা 40 পয়সা। 394 টাকা 40 পয়সা। এর পরের অঙ্কটা দেখো, 8 নাম্বার। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো? তো রিয়া দোকানে নিয়ে গেল, আমরা লিখতে পারি যে রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা। তো 100 টাকা থেকে যেহেতু আমাদের যেটা বিয়োগ করতে হবে সেটার সাথে পয়সা আছে, তাই আমরা 100 টাকার সাথে কত পয়সা লিখতে পারি? 00 পয়সা লিখতে পারি, না হলে আমরা বিয়োগটা করতে পারবো না। এখন সে দোকানদারকে 100 টাকা নিয়ে দোকানে 100 টাকা নিয়ে গেল, 69 টাকা 65 পয়সা দিয়ে একটা বই কিনলো। তো বই কিনলো কত টাকা? 69 টাকা 65 পয়সা। তো অবশ্যই দোকানদার কি করবে? তার বইয়ের দাম রেখে তাকে টাকাটা ফেরত দিবে। তার মানে তার কাছে থাকবে কত টাকা? বাদ দিয়ে যেটা থাকবে সেটা, তার মানে বিয়োগ হবে। তো আমরা এখান থেকে 0 থেকে 5 যায় না। এখন আমরা কি করব? এখান থেকে 1 টাকা নিয়ে আসব। এখান থেকে 1 টাকা আনা মানে কত পয়সা আনা? 100 পয়সা। তার মানে এখানে হয়ে যাবে 100 পয়সা। তো 100 পয়সা থেকে বিয়োগ করতে হবে কত? 65 পয়সা। যেটা তোমরা এটা রাফের মধ্যে করতে পারো, এখানে সরাসরি না বুঝলে রাফ করতে পারো। তো 100 টাকা থেকে 65 পয়সা বিয়োগ করতে হবে। তো 0 থেকে 5 যায় না, এখান থেকে এখানে নিলাম, এখান থেকে নিলাম এখানে। 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 6 গেলে 3, তার মানে 34 পয়সা। 34 পয়সা। এখন আমরা এখান থেকে যেহেতু 1 পয়সা নিয়ে গেছি, 1 টাকা নিয়ে গেছি মানে 100 পয়সা নিয়ে গেছি, তাহলে এখানে কত থাকলো? এখানে থাকলো 99 টাকা। তো 9 থেকে 9 গেলে 0, আর 9 থেকে 6 গেলে 3, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে 30 টাকা 34 পয়সা। আজকে আমরা এই অধ্যায়টা আলোচনা করলাম প্রথম থেকে। এরপরে আমরা 3টা কি করলাম? সমস্যামূলক সমাধান আলোচনা করলাম। আর বাকি যেগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় ভালো করে এগুলো যদি বুঝো এগুলোও করতে পারবা। আর আগামী দিন আমরা চেষ্টা করব যোগ্যতা ভিত্তিক নিয়ে আলোচনা করার। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।